شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ক্লাসের জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন। আলহামদুলিল্লাহ, গতকালকে গত পর্বে আমরা যেই পড়া শিখেছি সেটা হচ্ছে আরবি 29টি হরফের বেসিক পরিচয়, বেসিক ফেস, অর্থাৎ আরবি হরফের মূল যে পরিচিতি, ফুল আকৃতির যে হরফ সেটা আমরা চিনেছি। কিন্তু এটার অ্যাডভান্স একটা রূপ আছে, কারণ পবিত্র কোরআনুল কারিমে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে এই আরবি হরফগুলো এগুলো কিন্তু পবিত্র কোরআনুল কারিমে সব জায়গায় এখানে যেভাবে পূর্ণাঙ্গ আকৃতিতে লেখা আছে এভাবে আসে না। এটার শুধু মাথাগুলো ব্যবহার হয়, পরিপূর্ণ আকৃতি আসে না। সুতরাং আমরা যদি সেক্ষেত্রে চিনতে ভুল করি তাহলে আমরা পবিত্র কোরআন খুব সুন্দরভাবে ট্রুলি পড়তে পারবো না। এজন্য আমাদের এটার অ্যাডভান্স পড়াটাও আমাদের শিখতে হবে, অ্যাডভান্স উচ্চারণটাও আমাদের শিখতে হবে। সুতরাং আজকে আমরা আরবি 29টি হরফের অ্যাডভান্স পরিচয় জানবো ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যারা এই ভিডিওটি দেখছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করব, বেল আইকনটি বাজিয়ে দিব এবং আমার পরিচিত যারা কোরআনে কারিম শিখতে আগ্রহী তাদের কাছে আমরা ভিডিওটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে কতগুলো নিয়ম দেওয়া থাকলেও এখানে যেহেতু একটু সংক্ষেপে দেওয়া আছে, সেটাকে আমি দেখি আরেকটু ক্লিয়ারলি বোঝানো যায় কিনা, তারপরে আমরা আবার এই বইতে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আরবি 29টি হরফ, 29টি হরফের মধ্যে সর্বপ্রথম যে হরফটা আছে আলিফ। আলিফ আসলে যে কোনো জায়গায় এটা আমরা সহজে চিনতে পারবো, এটা আলাদা করে আর পরিচিতি আমাদের প্রয়োজন নেই। তো আমরা বা থেকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখব যে বা, এই হচ্ছে বার পূর্ণ আকৃতি। ঠিক সেমভাবে উপরে নক্তার পরিবর্তনের মাধ্যমে তা হবে। যদি এটাকে আমরা 3টা নক্তা দিই তাহলে এটা সা হবে। এখন আসি আমরা, যদি আমরা নুন লিখতে চাই এবং ইয়া লিখতে চাই তাহলেও আমরা এটার মধ্যেই অন্তর্ভুক্ত করে এই মোট 5টি হরফ লিখতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, বা, তা, সা, ইয়া এবং নুন, এই 5টি হরফ যদি যে কোনো শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে, এবং যদি মাঝখানে আসে কেমন আসবে, আর শেষে আসলে কেমন আসবে, সেই আকৃতিটা আমরা দেখাচ্ছি। যেমন যখন এই 5টি হরফ শুরুতে আসবে তখন এরকম একটা ভাঙা থাকবে, এরকম একটা দাগের মতো থাকবে। এইটার নিচের নক্তার পরিবর্তনের মাধ্যমে আমরা 5টি হরফের পরিবর্তন করতে পারবো। যেমন শুরুতে আসলে যদি একটা নক্তা দেই তাহলে এটা হবে বা, যদি এখানে নক্তা আরেকটা বাড়িয়ে দিই তাহলে এটা হবে ইয়া, যদি উপরে একটা নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে নুন, যদি উপরে আমরা 2টা নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে তা, যদি আমরা উপরে 3টা নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে সা। ঠিক তেমনিভাবে এই 5টি হরফ যখন কোনো শব্দের মাঝখানে আসবে তখন এরকম একটা ভাঙা থাকবে, এরকম একটা ঢেউয়ের মতো থাকবে। এর নিচে নক্তার পরিবর্তনের মাধ্যমে আমরা হরফকে আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ।
এখানে যদি আমি একটি নোক্তা দেই তাহলে এটা হবে বা, যদি দুইটি নোক্তা দেই তাহলে এটা হবে ইয়া, উপরে যদি একটি নোক্তা দেই তাহলে এটা হবে নুন, উপরে যদি দুইটি নোক্তা দিই তাহলে এটা হবে তা, উপরে যদি তিনটি নোক্তা দিই তাহলে এটা হবে সা। এখানে মোট 5টি হরফ দেখানো হলো। শুধু এটা শুরুতে আসলে এরকম একটা উঁচু আসবে, এর নিচে উপরে নোক্তার পরিবর্তনের মাধ্যমে আমরা হরফগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে মাঝখানে আসলে এরকম একটা ভাঙার মতো আসবে, এই ভাঙার উপরের নিচে নোক্তার পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কি হরফ। আর যদি শেষে আসে, স্বাভাবিকভাবেই যে কোনো শব্দের শেষে যে হরফগুলো আসে এগুলো পরিপূর্ণ আকৃতি নিয়ে আসে, সেখানে আমাদের চিনতে আহামরি কোনো কষ্ট হওয়ার কথা না। যেমন এটার নিচে যদি একটা নোক্তা দিই এটা হয়ে যাবে বা, পরিপূর্ণ হরফ। আমরা যেহেতু পূর্বের ক্লাসে শিখছি স্বাভাবিক পারবো। উপরে যদি দুইটা নোক্তা আসতো তাহলে এটা হয়ে যেত তা, স্বাভাবিক। উপরে যদি তিনটা নোক্তা থাকতো এটা হয়ে যেত সা, এটাও স্বাভাবিক। এখন আসি, যদি ইয়া নুন আসতো তাহলে কেমন আসতো? ইয়া নুন আসলে লাস্টে এখানে জাস্ট অ্যাড হয়ে যেত। যেমন এখানে দেখাচ্ছি, এটা এখান থেকে দেখিয়ে দিই। ইয়া আসলে এখান থেকে ঘুরে এরকম করে ইয়ার যে শেপ, ওই শেপ চলে আসতো, আর তখন আমরা স্বাভাবিকভাবে ওটা দেখেই চিনে ফেলতে পারতাম। আর যদি নুন আসতো তাহলে কিভাবে আসতো এখানে দেখাই। নুন আসলে তার পরিপূর্ণ আকৃতি নিয়েই আসতো, তখন আমাদের চিনতে আর অসুবিধা হতো না। এখন আমরা দেখি, এই যে একটা ভাঙা দিলাম, এখানে আমি 5টা হরফ তৈরি করব। একটা নোক্তা দিলাম উপরে, নুন হয়ে গেল। নিচে একটা নোক্তা দিলাম, বা হয়ে গেল। নিচে দুইটা নোক্তা দিলাম, ইয়া হয়ে গেল। উপরে দুইটা নোক্তা দিলাম, তা হয়ে গেল। উপরে তিনটা নোক্তা দিলাম, থা হয়ে গেল। ঠিক তেমনিভাবে এখানেও একটা নোক্তা দিলাম, বা হয়ে গেল। দুইটা নোক্তা দিলাম, ইয়া হয়ে গেল। এখানে একটা নোক্তা দিলাম, নুন হয়ে গেল। এখানে দুইটা নোক্তা দিলাম, তা হয়ে গেল। এখানে তিনটা নোক্তা দিলাম, সা হয়ে গেল। আশা করি আমরা এই 5টি হরফের শুরুতে আসলে তার চেহারা কেমন হবে, মাঝখানে আসলে তার চেহারা কেমন হবে, এবং শেষে আসলে তো পরিপূর্ণ হরফ আসবে, সেটা দেখলে আর আমাদের চিনতে অসুবিধা হওয়ার কথা না। এখন আসি আমরা পরের হরফে। এরপরে হচ্ছে হা, খ, জিম। হার পরিপূর্ণ হরফ হচ্ছে হা, খ, জিম। এই তিনটার ফুল আকৃতি হচ্ছে এরকম। হা, এটার পেটের মধ্যে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে জিম। এটার উপরে নোক্তা দিলে এটা হয়ে যাবে খ। কিন্তু সম্মানিত দর্শক, যখন লেখার মধ্যে আসবে, আয়াতের মধ্যে, তখন কিন্তু এটার মূল আকৃতি থাকবে না। তখন এটা কেমন আসবে? আসবে শুধু এই যে একটু মাথা, এই মাথাটুকু ব্যবহার হবে। যেমন দেখাচ্ছি, শুরুতে আসলে এরকম, মাঝখানে আসলেও এরকম, আর যদি শেষে আসে তখন ফুল হরফ হয়ে আসবে। তখন আমি দেখার সাথে সাথেই চিনতে পারবো। এখন দেখুন, এখানে যদি আমি খালি অবস্থায় রাখি, খালি থাকে, তাহলে এটা হা। এটার নিচে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে জিম। এটার উপরে যদি একটা নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে খ। এরপরে আসি পরের মাঝখানে, একই রকম দেখতে। যদি এটা খালি থাকে তাহলে হা, এটার নিচে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে জিম। এটার উপরে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে খ। ঠিক তেমনিভাবে এখানে যা আছে এটা তো ফুল হরফ আকৃতি, এটা আমাদের চিন্তা অসুবিধা হবে না। খালি থাকলে হা, নিচে একটা নোক্তা থাকলে জিম, উপরে একটা নোক্তা থাকলে খ। এখন যদি এই জিম পরিপূর্ণ না এসে সাথে যদি কোনো লাস্টে আর একটা হরফ থাকে, তখন তো সেটা মাঝখানে থাকার মতোই হয়। সেটাও একটু দেখাচ্ছি। কথার কথা যদি এরকম আসে,
উপরে আলিফ আসলো লাস্টে, তখন এরকমই হবে, এটা মাঝখানে থাকার মতো হয়ে গেল। নিচে একটা নোক্তা দিলে জিম, খালি অবস্থায় হা, উপরে একটা নোক্তা দিলে খ, নিচে একটা নোক্তা দিলে জিম, উপরে একটা নোক্তা দিলে খ। আশা করি আমরা সবাই বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারছি। এবার আসুন পরের হরফে। পরের হরফ হচ্ছে দাল এবং রাল। এই দুইটা একই রকম। এই যে এটা হচ্ছে দালের পরিপূর্ণ আকৃতি, এটা হচ্ছে দালের পরিপূর্ণ আকৃতি। শুধু একটা নোক্তার ব্যবধানের মাধ্যমেই দাল দাল হয়ে যাবে, দাল দাল হয়ে যাবে। এখন যদি এটা শুরুতে আসে তাহলে তো এভাবে আলাদাই আসবে, তবে যদি যে কোনো শব্দের সাথে মিলে আসে তখন এটা কেমন হয় দেখাচ্ছি। তখন হয় এটা এই যে এরকম। এই যে আগেও আমরা পড়েছি, এখানে ইচ্ছে করলে আমি 5টা হরফ তৈরি করতে পারবো। একটা নোক্তা দিয়ে বা, দুইটা নোক্তা দিয়ে ইয়া, উপরে একটা নোক্তা দিয়ে নুন, উপরে 2টা নোক্তা দিয়ে তা, উপরে 3টা নোক্তা দিয়ে সা। এই যে দাল মিলিত হয়ে আসলে এরকম আসে, আর আলাদা থাকলে এরকম আসে। এটা দুইটাই সিস্টেম। এখন এটা শুধু নোক্তার পরিবর্তনের মাধ্যমে এই দালটা দাল হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার করতে পারছি। এখন আসেন পরের হরফ র ঝা। এই যে র, এটা হচ্ছে তার পরিপূর্ণ আকৃতি। আমরা খেয়াল করব দাল দাল র ঝার মধ্যে পার্থক্য হচ্ছে দালটা এরকম বাঁকা হয়ে এরকম আসে, আর রটা উপরের থেকে খাড়া হয়ে নিচের দিকে নেমে আসে। এই রর উপরে যদি আমি একটা নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে ঝা। এটা মিলিত হয়ে আসলে কেমন আসবে দেখাচ্ছি। এই যে মিলিত হয়ে আসলে এরকম আসবে। আবার এখানে আগের মতো এটাকে আমি বা তৈরি করতে পারবো, এটাকে আমি ইয়া তৈরি করতে পারবো, এটাকে নুন তৈরি করতে পারবো, এটাকে তা তৈরি করতে পারবো, এটাকে সা তৈরি করতে পারবো। এই যে র আসছে মিলিত হয়ে এরকম, আর আলাদাভাবে এটার আকৃতি এরকম। এটার উপরে শুধু একটা নোক্তা দিলেই এটা ঝা হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আসি আমরা পরের হরফে সিন শিন। সিন পরিপূর্ণ হরফ হচ্ছে এটা। এটার উপরে শুধু নক্তার ব্যবধানের মাধ্যমেই আমরা সিনকে শিন বানিয়ে ফেলতে পারবো। নক্তার ব্যবধানে সিন শিন হয়ে যাবে। এখন আসি এটা শুরুতে আসলে বা মাঝখানে আসলে এটা তো আকৃতি এরকম থাকবে না। তাহলে আকৃতি কেমন থাকবে আসুন দেখাচ্ছি। ব্যবহার হবে শুধু এই 3টা দাঁত। এই পরিপূর্ণ আকৃতি শুরুতে মাঝখানে ব্যবহার হবে না, তবে যদি শেষে হয় তাহলে পরিপূর্ণ আকৃতি আসবে, তখন আমাদের চিনতে আশা করি আর সমস্যা হবে না। যেমন 3টা দাঁত, একটা সিন হলো শুরু, এটা হচ্ছে মাঝখান, এটা হচ্ছে শেষ। 3টা মাথা দিয়ে একটা সিন, এই 3টা মাথা দিয়ে একটা সিন, এই 3টি মাথা দিয়ে একটা সিন। এটা তো ফুল আকৃতি আছে, আমরা বুঝতে পারলাম। এই সিনটাকেই যদি আমরা 3টা নোক্তা দিয়ে দিই উপরে, তাহলে এটা হয়ে যাবে শিন শুরুরটা। মাঝখানটাতেও আমরা যদি 3টা নোক্তা দিয়ে দিই, এটা হয়ে যাবে শিন। শেষেও উপরে 3টা নোক্তা দিয়ে দিলে এটা হয়ে যাবে শিন। আশা করি শিনের ফুল আকৃতি আমরা চিনলাম। শুরুতে আসলে কেমন আসে, মাঝখানে আসলে কেমন আসে, শেষে আসলে তো আমরা চিনতেই পারি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এগুলো খুব ভালো করে খেয়াল রাখবো, কারণ এগুলো দিয়েই পবিত্র কোরআন পরিপূর্ণ লেখা। এভাবে করেই প্রত্যেকটা হরফ আসে। এটা যত বেশি ঠোঁটস্থ কণ্ঠস্থ থাকবে, আমরা তত বেশি ভালো কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসি সদ দদ। এখানে দেখিয়ে দিই অল্প জায়গার মধ্যে। সদের পরিপূর্ণ আকৃতি হচ্ছে এটা। যদি আমরা এখানে একটি নক্তা দিয়ে দিই তাহলে সদ হয়ে যাবে দদ। এটা হচ্ছে ফুল হরফ, পরিপূর্ণ আকৃতি। এটা যখন লেখার মধ্যে আসবে তখন কিন্তু এটা এরকম,
আসবে না। তখন এটা কেমন আসবে দেখাচ্ছি, শুধু এই মাথাটুকু ব্যবহার হবে, যেমন এই যে। আর যদি লাস্টে আসে তাহলে তো ফুল আকৃতি আমরা চিনতেই পারবো, কোনো সমস্যা হবে না। উপরে একটা নোক্তা দিলেই দদ হয়ে যাবে। সদ মাঝখানে আসলে এরকম আসে, উপরে একটি নোক্তা দিলেই দদ হয়ে যাবে। এই সদ ফুল হরফ, এটার উপরে একটি নোক্তা দিলেই দদ হয়ে যাবে। আমরা শুধু এই মাথাগুলো দেখে চিনতে হবে আমাদের যে এটা কোন হরফ। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব ত র, ত এবং র। তর পরিপূর্ণ আকৃতি হচ্ছে এই, এটা হচ্ছে ত। এটাই যদি আমি উপরে একটি নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে র। তাহলে এটা লেখার শুরুতে, মাঝখানে, শেষে কেমন আসবে, যে এটা দেখতে একই রকম। আমরা যদি একটু ভালো করে মনে রাখি তাহলে আশা করি আমাদের আর সমস্যা হবে না। দেখুন, শুরু, মাঝখান, শেষ একই রকম দেখতে, শুধুমাত্র নক্তা ব্যবধানের মাধ্যমেই আমরা ত্বকে র করে ফেলতে পারতেছি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। এরপরে আসুন আইন গইন। আইন গইন, আইনের ফুল আকৃতি হচ্ছে এটা আইন। এটার উপরে যদি আমরা একটা নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে গইন। তাহলে এই আইন এবং গইন, এটা লেখা শুরুতে আসলে কেমন আসে, মাঝখানে আসলে কেমন আসে এবং শেষে আসলে কেমন আসে সেটা আমরা শিখব। ঠিক আছে, তো আইনের পরিপূর্ণ হরফটা ব্যবহার হয় না, এটা শুধু এই মাথাটুকু ব্যবহার হয়। এটা শুরুতে আসলে এরকম আসে, মাঝখানে আসলে এরকম আসে, শেষে আসলেও এরকম আসে। অনেক জায়গায় ফুল আকৃতি হরফও আসতে পারে, তো ওটা তো দেখলে আমরা চিনবই, সে কারণে আর ওটা দিলাম না। আর এটা আমরা চিনে রাখবো ইনশাল্লাহ। শুরুতে আসলে আকৃতি এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। এখন শুধুমাত্র আমরা একটি নক্তা বৃদ্ধি করে আমরা আইনকে গইন করে ফেলব। শুধুমাত্র একটা নক্তা দিলে আইনটা গইন হয়ে যাবে, শুধুমাত্র একটা নক্তা দিলে আইনটা গইন হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে আসি ফা এবং কফ। ফা এবং কফ, ফা এই যে মাথা, এরপরে এরকম হচ্ছে ফা। কফ কেমন, কফের মাথা ফায়ের মাথা একই রকম, শুধু দেখতে একটু ব্যবধান আর নোক্তায়ও ব্যবধান। ফায়ের মাথা কফের মাথা একই রকম, তবে নোক্তা আর শারীরিক গঠনে এটা একটু ব্যবধান। ফা থাকে হচ্ছে ফ্ল্যাট এবং এক নোক্তা, কফ থাকে একটু নুনের মতো পেটওয়ালা, থাকে দুই নোক্তা। এখন আসুন লেখার শুরুতে, মাঝখানে এবং শেষে কেমন আসে। লেখার শুরুতে শুধু এই মাথাটুকু আসবে, যেহেতু মাথাটুকু একই রকম সুতরাং আমরা একটু খেয়াল করি। এই হচ্ছে মাথা, শুরুতে আসলে, মাঝখানে আসলে এরকম, আর শেষে আসলে যদি ফ্ল্যাট আসে তাহলে তো ফা বুঝবো, আর যদি এটা এরকম পেট হয়ে আসে তাহলে তো এটা আমরা বুঝতেই পারবো যে এটা কফ হয়েছে। শুরুতে আমরা এটা ফা না কফ সেটা আমরা কিভাবে বুঝবো? এটা শুধুমাত্র আমরা উপরে একটি নক্তার ব্যবধানের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। যেমন এক নক্তা থাকলে ফা, দুই নক্তা থাকলে কফ, উপরে একটা নক্তা থাকলে ফা, দুইটা নক্তা থাকলে কফ। আর এটা যদি শেষে থাকে তখন তো ফুল আকৃতি থাকবে, এরকম ফ্ল্যাট থাকলে এটা ফা, আর যদি এরকম ডিমের মতো করে একটু পেট থাকে তাহলে এটা হয়ে যাবে কফ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আসি কাফ। কাফ ফুল আকৃতি হচ্ছে এরকম,
এরকম। এটা শুরুতে আসলে এরকম আসে, মাঝখানে আসলেও এরকম আসে, শেষে আসলে ফুল আকৃতি আসে। এটা আমরা চিনতে খুব বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপরে আসি লাম। লামের ফুল হরফ হচ্ছে এরকম। যে কোনো শুরুতে লাম আসলে এরকম আসে, মাঝখানে আসলে এরকম আসে, আর লাস্টে আসলে তো ফুল হরফ আসবে, তখন তো আমরা চিনতেই পারবো, একদম ইজি। আশা করি আমরা এটা চিনতে পারছি। এরপরে আসি মিম। মিম এভাবেও লেখে, আবার অনেক জায়গায় এরকমও লিখে। লেখার শুরুতে, মাঝখানে এবং শেষে কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। শুরুতে আসলে এরকম, মাঝখানে এরকম একটি ভাঙা দিয়ে দেখবো আমরা এরকম থাকে, আর শেষে এটা এরকম এরকম আসতে পারে, অথবা এভাবে টান দিয়ে নিচের দিকেও চলে আসতে পারে। যেভাবে আসুক আমরা ইনশাআল্লাহ এটা চিনতে পারবো। এরপরে আসি হা। গোল হা। হা হচ্ছে ফুল আকৃতি এরকম, তবে যদি এটার কোনো লেখার শুরুতে আসে তখন কেমন আসে? তখন আসে হচ্ছে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। আশা করি আমরা চিনতে পারছি। অনেক সময় এরকম আসতে পারে, শুরুতে নর্মাল, মাঝখানে অনেক সময় এরকম আসতে পারে, ওই প্যাচটা নাও থাকতে পারে। আবার এই লাস্টের হাটা ওইরকম না দিয়ে অনেক ফ্রন্টের ব্যবধানের কারণে এরকম আসতে পারে। আশা করি ওটা আমরা পড়তে পড়তে একটা সময় অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এটা আমরা পড়তে পড়তে একটা সময় অভ্যস্ত হয়ে যাব। তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ আরবি 29টি হরফের বেসিকটা তো আগের ক্লাসে আমরা শিখলাম, আজকে আমরা অ্যাডভান্সটাও আশা করি শিখে ফেলছি। আমরা আরেকটু বেশি সময় দিয়ে আমরা প্র্যাকটিস করে 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 আমরা ইনশাআল্লাহ শিখব। তাহলে এখানে 5টি হরফ শুরুতে আসলে কেমন হয়, মাঝখানে আসলে কিভাবে বানানো যায় হরফগুলো, আর শেষে আসলে তো আমরা স্বাভাবিক চিনতে পারবো। এই যে হা খ জিম শুরু, মাঝখান, শেষ। দাল দাল শুরু আর শেষ, এটা মাঝখানে হয় না ওভাবে। র যা আলাদাভাবে শুরু থেকে তো কারোর সাথে মিলতে পারে না, পেছন থেকে কোনো হরফ এসে তার সাথে মিললে তার আকৃতিটা এরকম হয়। সিন শিন। সিন শিনের শুধু মাথাটা ব্যবহার হয়েছে, 3টা দাঁত 3টা দাঁত 3টা দাঁত, 3টা নোক্তার ব্যবধানের কারণে সিন শিন হয়ে যাবে। সদ দত শুধু মাথা দিয়ে আমরা চিনব, নোক্তা ছাড়া হলে সদ, নোক্তাওয়ালা হলে দত। ঠিক তেমনিভাবে ত ল, খালি হলে ত আর নোক্তাওয়ালা হলে র। শুরু, মাঝখান, শেষ সেম টু সেম একই রকম। আইন গইন, খালি থাকলে আইন, উপরে একটি নোক্তা থাকলে গইন। আইন শুরুতে আসলে এরকম আসে, মাঝখানে আসলে এরকম আসে, শেষে আসলে এরকম আসে, শুধু নোক্তার ব্যবধানের কারণে আইন গইন হয়ে যাবে। ফা কফ। ফা আর কফের মাথা একই রকম, তবে তার ব্যবধান দুইটা, একটা হচ্ছে নোক্তার কম বেশি এবং তার শারীরিক স্ট্রাকচার। ফা উপরে একটা নোক্তা হয়, তবে তার আকৃতি হয় এরকম ফ্ল্যাট দাগ দিয়ে, আর কফের উপরে 2টা নোক্তা হয়, তার আকৃতি হয় একটু ডিমের মতো করে, নুনের মতো সিস্টেম। তবে লেখার ক্ষেত্রে শুরু এবং শেষে তার শুধু 2টা মাথা ব্যবহার হয়, নোক্তার ব্যবধানের মাধ্যমে ফা আর কফ আইডেন্টিফাই করতে পারবো, আর শেষে ফুল আকৃতি আসলে আমরা চিনতেই পারবো। কাফ শুরু, মাঝখান, শেষ। লাম শুরু, মাঝখান, শেষ। মিম মিম এই 2 ধরনেরই হতে পারে, শুরু, মাঝখান, শেষ। হা শুরু, মাঝখান, শেষ। এটা এরকমও আসতে পারে, এটা এরকমও আসতে পারে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে আমরা আগের যে বইটা আছে সেই বইটা থেকে আমরা একটু দেখি। সেটা হচ্ছে এখানে আংশিক যে আকৃতি সেটা এখানে কিছুটা দেওয়া আছে, যদিও অল্প করে দেওয়া আছে, এজন্য আমরা আরেকটু ভালোভাবে লিখে আমরা পড়লাম। এই যে এখানে লেখা আছে মুরাক্কাব, ডাইনের হরফে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখিয়া চিনতে হয়। অর্থাৎ ওই যে শুধু মাথা,
সেই মাথাটা দেখে এই আরবি হরফগুলো আমাদের চিনতে হবে। আশা করি আমরা অলরেডি চিনতে পারছি। এই যে এখানেও দেখাচ্ছে জিম জিম জিম, খালি থাকলে হা, উপরে নক্তা হলে এটা খ হয়ে যাবে। আশা করি আমরা যদি এটা একটু পড়ি, এটার আকৃতিটা একটু দেখি, দেখুন এখানে অনেকগুলো হরফ শুধু মাথা দিয়ে চেনাচ্ছে। এগুলো আমরা দেখলে চিনতে পারবো যদি পূর্বের ক্লাসটা আমরা সঠিকভাবে করি ইনশাআল্লাহ। আশা করি সবাই উপকৃত হবেন। সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, যাতে করে এই রমাদান মাসে মানুষ, কোরআনের মাসে মানুষ কোরআন শিখতে পারে। কারণ এখন যে সময় বা আগ্রহ, এটা কিন্তু রমজান পার হয়ে গেলে এই আগ্রহ আমাদের থাকবে না, সেই সময়ও আমাদের হয়ে উঠবে না। এই জন্য আমরা সবাই একটু চেষ্টা করি, একবার না হলে বারবার চেষ্টা করব। এরপরেও ইনশাআল্লাহ আমাদের এই রমজান মাসে কোরআন শিখতে হবেই। আমরা প্রতিদিন ভিডিও দিয়ে যাব, আমরা প্রতিদিন এভাবে আমরা শিখব ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি সওয়াবের উদ্দেশ্যে মানুষের উপকারের জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।